ইয়াপ, দ্যাটস দ্য পাওয়ার অফ 300cc। সো আপনারা যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছেন, এখানে কিনা আমি আমার জিক্সারটার লং টার্ম একটা রিভিউ দিয়েছিলাম। ভিডিওটা শেষে আমি বলেছিলাম যে ইটস টাইম টু স্টার্ট এ নিউ চ্যাপ্টার। এইটা হচ্ছে সেই নিউ চ্যাপ্টারটা। দিস ইজ দ্য সিএফ মোটর 300 অ্যাসেট। বাইকটা আমার অলমোস্ট 1000 কিলোমিটার চালানো শেষ। ফার্স্ট সার্ভিসটাও হচ্ছে দেওয়া হয়ে গেছে। নাও ইটস টাইম ফর এ ফার্স্ট ইমপ্রেশন রিভিউ অফ দিস বাইক। বাই দ্য ওয়ে, এই ফুটেজটার মধ্যে খেয়াল করে দেখেন ইঞ্জিন লাইটটা হচ্ছে অন হয়ে আছে। ডোন্ট ফ্রিক আউট অ্যাবাউট দিস। এটা একটা সেন্সর ফল ছিল, পরবর্তীতে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো 1000 কিলোমিটার পুরোটা আমি সিটিতে চালাইনি। আমি ঈদের বন্ধে এখান থেকে কুমিল্লা গিয়েছিলাম, কুমিল্লা থেকে চাঁদপুর, চাঁদপুর থেকে দেন আবার কুমিল্লা, কুমিল্লা টু ব্যাক টু ঢাকা। সো অলমোস্ট 400 কিলোমিটার ছিল হাইওয়ে রাইডিং, আর বাকি 600 হচ্ছে সিটি রাইডিং। লেটস স্টার্ট উইথ দ্য ফ্রন্ট টায়ার। বাইকটা একটু কাদা মাখামাখি হয়ে আছে, কিন্তু কিছু করার নেই। বেশ যেদিনই হচ্ছে ছবি বা ফুটেজ নেওয়ার জন্য হচ্ছে বের হই বাইকটা ওয়াশ করে, সেদিন বৃষ্টি পড়ে আর আবার কাদা মেখে যায়। আলটিমেটলি আই গেভ আপ অন দ্য আইডিয়া। তো সামনের টায়ারটা 110 সেকশনের, ব্র্যান্ডটা হচ্ছে সিএসটি, আর মডেল হচ্ছে অ্যাসন মাইগ্রা। খুবই সফট কম্পাউন্ডার, ভেরি গ্রিপি টায়ার। ফ্রন্ট ব্রেকটা হচ্ছে জে1-এর। আপনারা অনেকেই হয়তো জানেন না, জে1 হচ্ছে একটা ইটালিয়ান ব্র্যান্ড। এটা এখন হচ্ছে ব্রেম্বোর আন্ডারে। ব্রেকটায় পিস্টন হচ্ছে 4টা, ডিস্কটা হচ্ছে টোটাল 300 মিলিমিটার, আর যে কেবলগুলো এগুলো মোস্ট প্রবাবলি স্টিল ব্রেডেড। এবিএসটা হচ্ছে কন্টিনেন্টালের। কন্টিনেন্টালের প্রোডাক্ট কিন্তু আবার বিএমডাব্লিউ, কেটিএম এসব বাইকে হচ্ছে ইউজ করা হয়। এবিএস আমার কাছে ভালোই মনে হয়েছে। ব্রেক বাইকটা খুবই খুবই স্ট্রং, অস্থির একটা ব্রেক। আমি জিক্সার থেকে বাইকটা আসার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে ব্রেকগুলো। জিক্সারটা একা চালালে সেটার ব্রেকগুলো হচ্ছে মোর দেন অ্যাডিকুয়েট, কিন্তু আপনি যদি পিলিয়ন নিয়ে চালান, স্পেশালি ইন দ্য হাইওয়ে, যখন কিনা 80-র উপরে আপনি থাকতেছেন, তখন আমার কাছে ব্রেকগুলো অ্যাডিকুয়েট মনে হয়নি। যাচ্ছে এবার ক্লাচে। বাইকটার মধ্যে কিন্তু কোনো কুইক শিফটার নেই, বাট ক্লাচটা এত 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 লাইট, আপনি লিটারালি একটা আঙ্গুল দিয়ে হচ্ছে ক্লাচ ধরতে পারবেন। তো এক্সট্রিমলি কমফোর্টেবল হওয়ার কারণে আপনি জ্যামের মধ্যেও যদি অনেকক্ষণ চালান, আপনার হাতে কোনো প্রকার কোনো ব্যথা হবে না। আর স্লিপার ক্লাচটাও এক্সট্রিমলি স্মুথ, কোনো প্রকার কোনো জার করে এনিথিং হচ্ছে আজ পর্যন্ত আসে নাই। আর আপনারা প্রবাবলি খেয়াল করেছেন আমি অলওয়েজ রেভ ম্যাচ করে তারপর ব্রেক করি। তো স্লিপার ক্লাচ থাকার কারণে আমি আজ পর্যন্ত কোনো ব্যাক টর্ক হচ্ছে ফিল করিনি। এবার আসি সাসপেনশনটি নিয়ে। সামনের সাসপেনশনটা হচ্ছে ইউএসডি। ইউএসডি হওয়ার কারণে ফিডব্যাকটা খুবই ভালো আর রিলেটিভলি কমফোর্টেবল। বাট রিয়ার সাসপেনশনটা হচ্ছে ইনিশিয়ালি হার্ড থাকলেও আস্তে 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 এটা সফট হয়ে আসছে আফটার আ ওয়াইল। আমি ইনিশিয়াল যে হার্ডার ফিলটা ছিল সেটাই হচ্ছে কিছুটা প্রেফার করি, বিকজ হাই স্পিড কর্নারিংয়ে আপনার বাইকটা কন্ট্রোল করতে হচ্ছে ইজি হয় যদি সাসপেনশনগুলো একটু রিলেটিভলি হার্ডার হয়। বাইকটার যে হেডলাইটটা, এটা হচ্ছে সিএফ মোটর 450 যে বাইকটা আছে ওইটার এক্স্যাক্ট সেম পার্ট হচ্ছে এখানে তারা ইউজ করছে। ওকে ফর দ্য সিটি বাট নট ফর হাইওয়ে। আপনার হাইওয়ের জন্য আপনার অক্সিলারি লাইট লাগবেই। আপনারা যারা হাউ টু ট্রেন ইউর ড্রাগন দেখেছেন, ওখানে হিকাপের একটা ড্রাগন ছিল, নাইট ফিউরি প্রজাতির, টুথলেস। এটার এই বাইকটার ফেসটা হচ্ছে আমার অনেকটা ওই ড্রাগনের ফেসটার মতো লাগে। স্টকনটা খুবই বাজে। আমার এখানে যে হর্নগুলো দেখতেছেন এগুলো ডেন্সো ব্র্যান্ডের আফটার মার্কেট হর্ন। বাইকটার টিএফটি ডিসপ্লেটাও হচ্ছে 450 এসআর থেকে ডিরেক্টলি আনা। আপনি এর থেকে আরও অনেক হাই সিসি বাইকও হচ্ছে যদি ভবিষ্যতে রাইড করার সুযোগ পান, এত নাইস ডিসপ্লে হচ্ছে সেখানে খুঁজে পেতে কষ্ট হবে আপনার। আর নেসেসারি যত ইনফরমেশন আছে সেগুলো বাদও ইঞ্জিন টেম্পারেচার, ব্যাটারি ভোল্টেজ, রেঞ্জ, মাইলেজ, এই ধরনের ইনফরমেশনগুলো ওই ডিসপ্লেতে পাবেন। রিয়ার ভিউ মিররগুলোর হাইওয়ে ভিজিবিলিটি খুবই ভালো, মানে পেছন থেকে সবই দেখা যায়। বাট শহরের মধ্যে একটা সমস্যা হচ্ছে একটু ছড়ানো বলে ওই জ্যামের মধ্যে হচ্ছে অনেক সময় চালাতে সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে ভাঁজ করে দেখা লাগে। হ্যান্ডেলবারগুলো হচ্ছে ক্লিপ অন স্টাইলের। এটাও হচ্ছে 450 এসআর যে বাইকটা আছে তাদের ওই বাইকটা থেকে ইন্ট্রোডিউস করা এই বাইকটাতে। বার এন্ডে খেয়াল করে দেখেন এখানে যাতে ভাইব্রেশন হচ্ছে হাতে না লাগে ওই জন্য হচ্ছে ওয়েট হচ্ছে অ্যাড করা। তো আপনারা যারা হচ্ছে আফটার মার্কেট কোনো কিছু যে লাগাতে যান, এই বার এন্ডগুলো হচ্ছে সরান না। যদি সরান তাহলে কিন্তু হ্যান্ডেলবারের যে ভাইব্রেশনটা, এটা ভাইব্রেশনটা বেশি মনে হবে। এটার থ্রটল থ্রোটাও খুবই হচ্ছে শর্ট, যে কারণে বাইকটা খুবই ইজি রেভ করা, মানে অনেকটা কুইক শিফটারের মতো আর কি। ইভেন ইয়ামাহার যে 8 যে বাইকটা আছে 321 সিসির, ওইটারও থ্রটল থ্রোটা এটা থেকে বেশি। এক্সপিরিয়েন্স ছাড়া কাউকে যদি হচ্ছে বাইকটা দেন, দেওয়ার সময় হচ্ছে এটা একটু হেডস আপটা দিয়ে দিন। আদারওয়াইজ যদি ধুপধাপ মোচড়া যদি দেয় বাইক কিন্তু উইলি করবে। সুইচের কোয়ালিটিও বাজেট অনুসারে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, স্পেশালি ডি প্যাডটা।
আর সুইচের লেআউটের কথা যদি বলেন, বেশি ইনটুইটিভ, মানে আপনার হাতের কাছে যেটা যেখানে থাকার কথা তারা ওটা সেখানেই দিয়েছে। ফেয়ারিংগুলো নিয়ে এবার একটু কথা বলি। ফেয়ারিংয়ে পেইন্ট কোয়ালিটি, বিল কোয়ালিটি একদম সুপার। আচ্ছা, বটম ফেয়ারিং নিয়ে একটু কথা বলতেই হয়। একা একা যতদিন চালাইছি আমি আজ পর্যন্ত কোনো স্পিড ব্রেকারে হচ্ছে বাড়ি খাইনি। বাট আমি নিজে একটু হেভি, কোনো হেভি পিলিয়ন নিয়ে যদি উঠি, অনেক স্পিড ব্রেকারে গিয়ে বাড়ি ঘষা এই ধরনের ঘটনা হয়েছে আজ পর্যন্ত। বাট আলহামদুলিল্লাহ ফেয়ারিংয়ের বিল কোয়ালিটিটা ভালো। ভালো হওয়ার কারণে ঘষা খেলেও হচ্ছে আজ পর্যন্ত মানে ফেটে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই। বাট স্টিল যে কোনো স্পিড ব্রেকারে যাওয়ার সময় একটু স্লো যাবেন। এতে করে হচ্ছে যদি ঘষা খায়ও অ্যাটলিস্ট প্লাস্টিকটা ফাটবে না, ইম্প্যাক্টটা নিয়ে নিবে। বাইকটার সিট হাইট কম হওয়ার কারণে আপনি যদি শর্ট হাইটেরও হন, অ্যারাউন্ড 5'4", 5'5"ও যদি হন, আমার মনে হয় ফ্ল্যাট ফুট করতে পারার কথা। আমি হচ্ছে অ্যারাউন্ড 6 ফুট। আমার খেয়াল করে দেখেন আমার পায়ে কিন্তু একটা বেন্ড আছে। শুধু যে ফ্ল্যাট ফুট করতে পারতেছি তাই না, আবার বেন্ডও আছে। তা আপনি শর্ট হাইটের হলেও হয়তো বেন্ডটা থাকবে না, বাট আপনি ফ্ল্যাট ফুট করতে পারবেন। রাইডার সিটটা আমার কাছে অনেক কমফোর্টেবল মনে হয়েছে। আর প্লাস মুভ করার জন্য যথেষ্ট পরিমাণ স্পেস আছে। আপনি যদি অ্যাগ্রেসিভ একটা পজিশনে যেতে চান, একটু পিছনে এসে স্কুট করে আপনি হচ্ছে চালাতে পারবেন। আবার যদি সামান্য একটু আপরাইট থাকতে চান তাহলে সামনের দিকে যেতে পারতেছেন। প্লাস কুশনিংটাও ভালো। আনফর্চুনেটলি দ্য সেম থিং ক্যানট বি সেড ফর দ্য পিলিয়ন সিট। কুশনিংটা মোটামুটি চলে আর কি, আর স্পেসও যথেষ্ট পরিমাণ আছে। কিন্তু স্পোর্টস বাইক তো আসলে পিলিয়ন সিটটা তেমন একটা ভালো না। আপনি ফ্রিকোয়েন্ট ব্রেক নিয়ে যদি চালান তাহলে হয়তো সমস্যা হবে না, কিন্তু ব্রেক না নিয়ে যদি টানা চালাতে যান আপনার পিলিয়ন হয়তো কমপ্লেন করতে পারে। পিছের টায়ারটাও হচ্ছে অ্যাসন মাইগ্রার, বাট এটা হচ্ছে 140/60, আর টায়ারটা হচ্ছে সফট কম্পাউন্ডার লাইক দ্য ফ্রন্ট টায়ার। স্টিকি আর হচ্ছে গ্রিপও ভালো, বাট বৃষ্টির সময় কিন্তু চালাতে একটু সাবধান। পিছের ব্রেকটাও হচ্ছে জে1-এর সিঙ্গেল পিস্টন, আর ডিসটা হচ্ছে 220 মিলিমিটার। সিঙ্গেল পিস্টন হওয়া সত্ত্বেও বাইকটা বেশ ভালো। আমি টেস্ট করার জন্য বেশ হার্ড ব্রেক করার পরে খেয়াল করলাম পিছের যে এবিএসটা আছে ওটা হচ্ছে কিকিং করছে, মানে এবিএসটা যদি না থাকতো চাকা লক হয়ে যেত। তো বাইক বেশ ভালো। ওকে, নাও টু দ্য ইঞ্জিন। সিএফ এর 300 সিসির ইঞ্জিনটা হচ্ছে সেকেন্ড জেনারেশন ইঞ্জিন। এটা কিছুদিন আগে হচ্ছে তারা আপডেট করে এই বাইকটাতে আনছে। খুবই রেভ হ্যাপি একটা ইঞ্জিন। আপনি থ্রটল ধরলেই সে হচ্ছে আরপিএম দুবদাপ উঠায় ফেলে। 3,500 আরপিএম পর্যন্ত টর্কটা তেমন একটা ফিল করা যায় না, কিন্তু 3,500 পরেই হচ্ছে সে রকেটের মতো লঞ্চ করে। আর ইফ আই এম নট মিস্টেকিং পিক টর্ক আসে হচ্ছে 6,500। তা আপনি এই যে 3,500 থেকে 6,500 এই পাওয়ার ব্যান্ডটার মধ্যে যদি বাইকটা রাখতে পারেন, আপনি সবচেয়ে বেশি টর্ক হচ্ছে পাবেন। সিঙ্গেল সিলিন্ডার বাইক হওয়ার কারণে থ্রলটা একটু টুইচি। সিঙ্গেল সিলিন্ডার বাইকগুলোতে যেটা হয়, ইউ ইদার মেক ইট স্মুথ ফর দ্য লোয়ার এন্ড অর দ্য হায়ার এন্ড। আপনি বোথ এন্ডে হচ্ছে বাইকটাকে স্মুথ করতে পারবেন না। তো দ্য সেম থিং ইজ হ্যাপেনিং হিয়ার। বাইকটা লোয়ার এন্ডের দিকে তেমন একটা স্মুথ ফিল হয় না, একটু ভাইব্রেট করে, কিন্তু আপনি হায়ার এন্ডের দিকে যখন যাবেন বাইকটা আস্তে আস্তে স্মুথ হয়ে আসে। আর আপনি যদি 150 সিসিতে একদিন অভ্যস্ত হয়ে থাকেন, এই বাইকটা হচ্ছে ভাইব্রেশন এমনিতেই হচ্ছে একটু বেশি মনে হবে, কজ পিস্টনের ম্যাসটা বেশি। তো ভাইব্রেশনটা এমনিতেও বেশি হবে। হায়ার সিসির যত বাইক আছে যেগুলো যদি সিঙ্গেল সিলিন্ডার হয়, আপনি ভাইব্রেশন কখনো পুরোপুরি এলিমিনেট করতে পারবেন না। এটা সিঙ্গেল সিলিন্ডার বাইকগুলো বৈশিষ্ট্যই এটা। তবে আমার বাইকটায় ফার্স্ট সার্ভিসটার পরেও এই ভাইব্রেশনটা অনেকটাই মিনিমাইজ হয়ে আসছে। বাট ফিউলের দিকে খেয়াল রাখতে হয়, ফিউল যদি বাজে পড়ে ভাইব্রেশন হচ্ছে আবার ফিরে আসে। হাই কম্প্রেশন রেশিওর ইঞ্জিন তো বাজে ফিউল সে পছন্দ করে না। ক্রুজিংয়ের কথা যদি বলেন, ৮০ থেকে ১২০ কিলোমিটার পার আওয়ার পর্যন্ত একদম ইজি এই বাইকটার জন্য। ইভেন হেভি পিলিয়ন নিয়েও হচ্ছে কোনো সমস্যা হয় না। আর স্পিডটা মেনটেন করার জন্য আপনি ৫ কিংবা ৬ নাম্বার গিয়ারে মোটামুটি ৪.৫, ৫-৬ হাজার আরপিএমে হচ্ছে চালালে এই স্পিডটা মেনটেন করতে পারবেন। সিএফ এর অফিসিয়াল যে মার্কেটিং ম্যাটেরিয়ালসগুলো আছে সেখানে বাইকটার টপ স্পিড দেওয়া হচ্ছে ১৪০। বাট অ্যাকচুয়ালি এই বাইকটা আপনি ইজিলি ১৬৫, ১৭০ হিট করতে পারবেন, কিন্তু তখন বাইকটা লিমিটে থাকবে। আমি একটা বাইক কখনো তার লিমিটে হচ্ছে চালানো সাপোর্ট করি না। আর তাছাড়া আমাদের দেশে এত স্পিডে চালানোর মতো রোড আসলে তেমন একটা নাই। স্ক্রিনে থাকা যে চার্টটা আছে, এই চার্টটা নিয়ে 250 এর ভাইব্রেশন নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, ওখানে কথা বলছিলাম। তাও এখানে আমি ছোট একটা সামারি দিই। 250 এর বোর্ডটা হচ্ছে 72। এই বোর্ডটাকে 70 থেকে 78 এনে তারা ফার্স্ট জেনারেশনে যে ট্রেন্ডের অ্যাসারের যে ইঞ্জিনটা আছে সেটা বানালো। ওই ইঞ্জিনটা ছিল 292 সিসি। এটা 2025 সালে এসে তারা হচ্ছে আপডেট করলো। এই 292 সিসি ইঞ্জিনটা 298 সিসিতে পরিণত হয়েছে কিভাবে? খেয়াল করে দেখেন, ফার্স্ট জেন যে 300 অ্যাসারটা ছিল সেটা স্ট্রোকটা হচ্ছে 61.2 মিলিমিটার।
এটাকে তারা সামান্য একটু বাড়াইছে 62.4, তো যে কারণে গিয়ে হচ্ছে সিসিটাও একটু বাড়ছে। বাট ভলিউমের ফর্মুলাটা কি? V is equal to pi r square h, তাই না? তো এখানে আরটা হচ্ছে স্কোয়ার করা। তো আপনি যদি হচ্ছে রেডিয়াস যত হচ্ছে বাড়াবেন, আপনার পুরো মেজারমেন্টের উপর তত বেশি হচ্ছে ইম্প্যাক্ট পড়বে। তো 250 এর এই জন্যই বোরটা হচ্ছে সামান্য একটু বাড়াইলো, এখানে দেখে মনে হচ্ছে যে অ্যাপারেন্টলি মাত্র 6 মিলিমিটার বাড়াইছে, বাট এই জাস্ট 6 মিলিমিটার বাড়ানোর কারণে 250 সিসির একটা ইঞ্জিন 292 সিসি হয়ে গেছে। আচ্ছা, কথাগুলো কেন এখানে আসতেছে? এটা কারণ হচ্ছে আপনারা অনলাইনে কিছু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখবেন যারা কিনা এই বাইকটার সাথে GSX-R এর রেস হচ্ছে দিছে, এবং GSX-R মোটামুটি কাছাকাছি ছিল। এটা কেন? এটা কারণটা হচ্ছে ওই GSX-R গুলা বিগ বোর করা। এখন GSX-R গুলা বিগ বোর যে করে, যে কিটগুলো আছে ওগুলা দিয়ে ইউজুয়ালি 180 থেকে 220 সিসিতে পরিণত করা যায় GSX-R যে বাইকটা। বাট আপনার সাপোর্টিং মডস লাগবে, অর্থাৎ ECU রিম্যাপ করা লাগবে অথবা পিগি ব্যাক করা লাগবে, ইনজেক্টরটা প্রবাবলি লার্জার লাগে, কুলিং লাগবে বেটার, স্ট্রঙ্গার হচ্ছে ক্লাচ লাগবে, আপনার এয়ার ইনটেক এক্সস্ট এগুলো হচ্ছে বেটার লাগবে। এই মডসগুলো যদি আপনি না করেন, আপনি বাইকটার উপর প্রেশার ফেলতেছেন, তো যেটার কারণে এটার লাইফ টাইম হচ্ছে অনেকটুকু কমে আসে। এখন এটা কি সেই কন্টেন্ট ক্রিয়েটর যারা এগুলো বানায় তারা কি জাস্ট বিগ বোরই করাইছে, নাকি সাপোর্টিং মডসগুলো তাদের সাথে এটা আছে, এটা আমি জানি না। যদি থাকে, যদি না তাহলে তো ভালো, আর যদি না থাকে তারা বেসিক্যালি বাইকটা হচ্ছে প্রতিদিন চালায় চালায় এটা ডিস্ট্রয় করে দিচ্ছে। ওকে, নাও অন টু দ্য সাউন্ড। অলরেডি মনে হয় আপনারা ধরতে পারছেন, লোয়ার পিএমে বাইকটার সাউন্ড তেমন একটা সুন্দর না। হাই রেভে গেলে তখন সাউন্ডটা হচ্ছে আস্তে আস্তে সুন্দর হয়ে আসে। ইফ ইটস এনি কনসোলেশন, আপনারা যারা বাইকটা কিনছেন হায়ার পিএমে, বাইকটা অনেকটা মার্সিডিজ আসলে AMG GT যে গাড়িটা আছে ওইটার মতো সাউন্ড হয়, যদি গাড়িটা সিঙ্গেল সিলিন্ডার হইতো। হিটটা নিয়ে একটু কথা বলি। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার আগ পর্যন্ত ফ্যানটাকে খুব হার্ড ওয়ার্ক করতে হইতো, বাট ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পর থেকে হিট ম্যানেজমেন্ট সিগনিফিকেন্টলি ইমপ্রুভ হয়ে গেছে। রেডিয়েটরের ফ্যানটাকে যদিও হার্ড ওয়ার্ক করতে হবে ঢাকা জ্যামের মধ্যে ইঞ্জিনের হিটটাকে ম্যানেজ করার জন্য, বাট স্টিল ইঞ্জিনটা কখনো ওভারহিট হওয়ার কথা না। আপনাদের কারো যদি বাইকটা থেকে থাকে এবং এটা যদি ওভারহিট হয়ে থাকে, কাইন্ডলি কুলেন্ট লেভেলটা চেক করেন। বাইকটা ইঞ্জিন ব্রেকিংটাও খুব স্ট্রং, টিপিক্যাল হাই সিসি বিহেভিয়ার। আপনি জাস্ট ইঞ্জিনের যে ব্রেকটা আছে সেটা দিয়ে হচ্ছে স্পিড খুব দ্রুত কমাই আনতে পারবেন। এর সাথে রেভ ম্যাচও যদি ইউজ করেন, আপনার লো স্পিডে যাওয়ার আগ পর্যন্ত আপনার ব্রেকে টাচই করতে হবে না। Let's talk about fuel. So this is what bad fuel does to your bike. এই বাইকটার রেটেড গ্যাসোলিন 95 অকটেন হওয়াতে এর আপনি বুস্টার ছাড়া যদি ইউজ করেন এই ধরনের স্টার্টিংয়ে প্রবলেম হচ্ছে পাবেন। আমি ইউজুয়ালি এসপি, সাউদার্ন আর সততা এগুলা থেকে হচ্ছে ফিউল নেই। এসপি হচ্ছে গাবতলিতে, আর বাকি যে দুটো কথা বললাম এই দুটো হচ্ছে তেজগাঁতে। এসপির ফিউলটা আমাকে ভালো রেজাল্ট দেয় নাই, বাট সামহাও সাদার্ন আর সততা দুইটার ফিউলই হচ্ছে মোটামুটি লেভেলের ভালো রেজাল্ট দিছে। আমার আগের বাইকের তুলনায় অর্থাৎ জিক্সার নেকেটের তুলনায় এই বাইকটা একটু ভারী। এই বাইকটা হচ্ছে টোটাল 156 কেজি, বাট সামহাও জিক্সার নেকেটের থেকে এটা আমার লাইট লাগে বিকজ অফ দ্য ওয়েট ডিস্ট্রিবিউশন।
বাইকটা একটু লো স্লাং হওয়াতে ইঞ্জিনটাও নিচের দিকে, ম্যাসটা লো হওয়ার কারণে সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে নিচের দিকে, তো যে কারণে ডানে বামে লিন করা বলেন কিংবা পেছনে পিলিয়ন নিয়ে হচ্ছে ম্যানুভার করা খুবই ইজি হয় আমার জন্য। আর পিলিয়ন নিলে হাই স্পিডে এটার স্ট্যাবিলিটি বড় আরও অ্যাডেড ওয়েটের কারণে আরও বেড়ে যায়। আর বিল কোয়ালিটি, পেইন্ট কোয়ালিটি, এটা নিয়ে তো আগেও বলছি, এভরি সিঙ্গেল থিং ফিলস গুড অন দিস বাইক। আপনি যেখানেই হাত দিবেন আপনার কাছে মনে হবে যে জিনিসটা কেয়ার দিয়ে বানানো। আচ্ছা, এই উইংগুলো নিয়ে একটু কথা বলি। অনেক রিভিউয়ারকে বলতে শুনছি এগুলো নাকি ডাউনফোর্স অ্যাড করে, কিন্তু কতটুকু ডাউনফোর্স অ্যাড করে সেটা তারা হচ্ছে বলে নাই। আপনি যদি টপ স্পিড অর্থাৎ 140 150তেও যদি যান, আধা কেজি 1 কেজির বেশি হচ্ছে ডাউনফোর্স হচ্ছে আপনি ফ্রন্ট এক্সেলে আপনি অ্যাড করতে পারবেন না। এটা বিকজ অফ ফিজিক্স। এই ফর্মুলাটা দেখেন, এটা হচ্ছে ডাউনফোর্সের ফর্মুলা। ফর্মুলাটার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখেন, ভিটা হচ্ছে স্কোয়ার, তো আপনার ভেলোসিটি হচ্ছে যত বাড়বে আপনার ডাউনফোর্স হচ্ছে তত বেশি আপনি ফ্রন্ট এক্সেলের মধ্যে ফালাতে পারবেন। তো আমি জাস্ট ফর দ্য ফান অফ ইট এটা একটা হিসেব করছি। এই বাইকটার স্পিড হচ্ছে, টপ স্পিড হচ্ছে 140 কিলোমিটার/আওয়ার। এই ভ্যালুটা হচ্ছে আমরা প্লাগ ইন করি। উইংগুলো আমি যদিও স্কেল দিয়ে মেপে দেখি নাই, বাট রাফ এস্টিমেট হচ্ছে কি এটা অ্যারাউন্ড 15 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার হবে। তো আমি সেটাও হচ্ছে প্লাগ ইন করলাম। লিফট কোএফিসিয়েন্ট, এই যে ছোট মোটরসাইকেল উইংলেটগুলো এগুলোর জন্য হচ্ছে 0.6 থেকে 0.8 হয়, সেটাও আমরা দিলাম। আর এয়ার ডেন্সিটি হচ্ছে সি লেভেলে যা থাকে তাই। তো হিসাব কিতাব করার পরে দেখেন আলটিমেটলি আমার ডাউনফোর্সটা কত আসতেছে, 0.66 কিলোগ্রাম, অর্থাৎ ফ্রন্ট এক্সেল বা আপনার ফ্রন্ট টায়ারটা আর কি, ওইটার মধ্যে আপনি আধা কেজি ওজনের মতো, অ্যারাউন্ড আধা কেজি হচ্ছে সেটার উপর ফালাচ্ছেন। হ্যাঁ, এখন আপনি যদি ডুকাটির পানিগালে V4 যে বাইকটা সেটা যদি চালান, ওটা টপ স্পিড আসে হচ্ছে অ্যারাউন্ড 270 কিলোমিটার/আওয়ার। সেখানে গিয়ে হচ্ছে একটা সিগনিফিকেন্ট একটা অ্যামাউন্ট আসে। যেমন মোটোজিপির রেসগুলো আপনারা যারা ফলো করেন একটা জিনিস খেয়াল করে দেখবেন, ওখানে প্রায় সময় কথাটা বলে যে মোটোজিপিতে যে উইংগুলো তারা ব্যবহার করে এগুলো অ্যারাউন্ড 30 to 40 কেজি হচ্ছে ডাউনফোর্স অ্যাড করে অ্যাট হাই স্পিড। তো উইংগুলো একটা বিশেষত্ব কি, হাই স্পিডে হচ্ছে সে ডাউনফোর্স অ্যাড করতেছে ফ্রন্ট অ্যাক্সেলে, কিন্তু যখন লো স্পিডে চলে আসতেছে ওই প্রেশারটা তখন থাকতেছে না, তখন বাইকটা আবার লাইট হয়ে আসতেছে। তো দ্যাটস দ্য বিউটি অফ ইট। বাট এই 300 400 500 এই সিসির বা বাইকগুলো এগুলো স্টিল ছোট সিসির মধ্যেই পড়ে। এই বাইকগুলোর মধ্যে যে উইংগুলো এগুলো জাস্ট হচ্ছে সুন্দর দেখানোর জন্য, এগুলো ফাংশনাল না। তো সিএফ অ্যাটলিস্ট সৌন্দর্যের কথা চিন্তা করে হলেও তো উইংটা দিচ্ছে। বিউটি ইজ এ গুড ইনাফ রিজন। লুকসের কথা যদি আসেন, লুকসটা সাবজেক্টিভ আমি জানি, কিন্তু আমার কাছে আজ অব্দি দেখা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বাইক হচ্ছে 300 অ্যাসার। বাইকটা ডিজাইন করছে হচ্ছে কিসকা, যারা কিনা কেটিএম এর বাইকেও হচ্ছে ডিজাইন করে। আর সিএফ এর যে ডিজাইন ডিপার্টমেন্ট আছে সেখানে কার্লেস সোলসোনার মতো লেজেন্ডারি ডিজাইনাররা আছে, যারা কিনা একটা সময় ডুকাটি, এমভি আগুস্টা ওই ধরনের বাইকগুলো হচ্ছে ডিজাইন করতো। খেয়াল করে দেখছেন বাইকটা একটু গোল গাল, একটু কার্ভি, এই যেটা কিনা ইউরোপিয়ান বাইকগুলোর মধ্যে আছে। জাপানিজ বাইকগুলো ইউজুয়ালি অনেক শার্প লুকিং হয়। তো এই ইনফ্লুয়েন্সটা বেসিক্যালি হচ্ছে ওই ডিজাইনারদের কাছ থেকে আসতেছে। তো না, এই বাইকটা আর 10টা সস্তা চাইনিজ প্রোডাক্টের মতো না আসলে। সিএফ এর যে প্রোডাক্টগুলো এগুলো ডিজাইন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন সব কিছু খুবই প্রফেশনাল লোকেরা হ্যান্ডেল করে। তাদের প্রোডাক্টটা এক্সপিরিয়েন্স করার প্রথম শুরুর দিন থেকে আপনি এই জিনিসটা খুব স্ট্রংলি ফিল করতে পারবেন। আই হোপ যে সিএফ এর বাংলাদেশের যে ডিস্ট্রিবিউটর আছে তারা সিএফ এর যে গ্লোবাল যে সুনামটা সেটা বজায় রেখে তারা যাতে আমাদেরকে সার্ভিসটা দিতে পারে। বাইকটা কম্পিটিশনের কথা যদি চিন্তা করেন, ইয়ামাহার R15 আর সুজুকি GSX-R 150, দুইটা বাইকই হচ্ছে হাইলি স্পেশালাইজড। এগুলা কাইন্ড অফ ট্র্যাকের জন্য বানানো, ডেইলি ইউজাবিলিটি তেমন একটা নাই ওই বাইকগুলোর। আর রইল হচ্ছে সুজুকির জিক্সার 250 আর ইয়ামাহার FZ25। ইয়ামাহা শুরুতেই বাদ, বিকজ এটা পারফরমেন্সও নাই, প্লাস হচ্ছে প্রাইসও এই বাইকটার সমান। আমি বেশি প্রাইস দিয়ে কেন হচ্ছে একটা কম পারফরমেন্স একটা বাইক কিনবো। আর জিক্সার 250টা আপনি নিতে পারেন যদি জাপানিজ অপশন ছাড়া কোনো অপশনে যদি আপনি না যেতে চান। বাট গ্লেয়ারিং ইস্যু হচ্ছে ওই বাইকটার মধ্যে কোনো ইউজের সাসপেনশন নেই, ওটার মধ্যে কোনো স্লিপার ক্লাচ নেই, প্লাস কালার অপশনগুলো আমার কাছে একটা ভালো লাগেনি। লঞ্চের সময় তারা দুইটা স্পেশাল এডিশন কালার আমাদেরকে দেখাইছিল তারা, কিন্তু এগুলো এখনও আজ পর্যন্ত মূলা ঝুলায় রাখছে আমাদের সামনে, কোনো কমিউনিকেশন নাই যে কালারগুলো কবে আসবে বা কী। তো আরও হায়ার সিসির যে বাইকগুলো এগুলো যতদিন না বাংলাদেশে আসতেছে তার আগ পর্যন্ত আমার কাছে এবিআর 150টা এটা একটা ভায়াবল অল্টারনেটিভ। কিন্তু ওই যে আবার সেম ইস্যু, এই বাইকটা হচ্ছে 300 সিসি আর ওটা হচ্ছে 150 সিসি।
বাট স্টিল হন্ডার প্রাইসটা হচ্ছে মাফ করা যায়, বিকজ তাদের বাইকগুলো আসে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া থেকে। ওখানকার পার্টস কোয়ালিটিগুলো ইন্ডিয়ান যে পার্টস কোয়ালিটি ওগুলা থেকে অনেক অনেক হায়ার। তো বটম লাইন হচ্ছে, আপনার বাইকটা যদি আপনার জন্য একটা ওয়ার্ক হর্স হয়, যদি আপনি অফিস যাওয়া থেকে শুরু করে সব কিছু করেন, ডোন্ট গো ফর সিএফ। একটা বছর ওয়েট করেন, তাদের সাপোর্টটা একটু ওয়াইডলি অ্যাভেলেবল হতে দেন। আর আমার মতো যদি শখের বাইকার হয়ে থাকে, দেন ডেফিনেটলি গো করেন। তো ইন সামারি, সিএফ এর গোলটা দেখেন, তাদের 300 SR বাইকটা তারা বানাইছেই একটা ডেইলি মোটরসাইকেল হিসেবে। এটার সিটিং পজিশনটা হচ্ছে সিবিআর এর মতো কমফোর্টেবল, সাসপেনশনগুলো হচ্ছে সফট, এটার পাওয়ারটাও মেস্টলি বানায় হচ্ছে মিড রেঞ্জে, যেখানে কিনা আমরা স্ট্রেট যে রাইডাররা আছি যেখানে হচ্ছে বেশিরভাগ সময় থাকি। তো আমার ওভারঅল ইমপ্রেশন হচ্ছে এটা একটা অসাম মোটরসাইকেল। আমার জিক্সারটাকে রিপ্লেস করার জন্য এর থেকে বেটার অপশন মার্কেটে এই মুহূর্তে নেই। তো দ্যাটস ইট ফর টুডে। বাট এই বাইকটার কন্টেন্ট এখানেই শেষ না। আমি হচ্ছে বাইকটাকে যে মডিফিকেশনগুলো করছি সেটা, আর প্লাস হচ্ছে এটার মিটার কনসোলের যে ফাংশনগুলো, এগুলো নিয়ে আমি আরও কিছু ভিডিও নিয়ে সামনে আসবো। টিল দেন, স্টে সাবস্ক্রাইবড অ্যান্ড স্টে টিউনড।